এসব তুই কি বলছিস জিমলি? ঠিকই বলছি। তুমি সোমা মাসিকে জিজ্ঞেস করো। সোমা, আমি এ কাজ করিনি বাবা। সোমা, বরুণ আমাকে ব্ল্যাকমেল করছিল। তুমি আমাকে সত্যি করে বলো সোমা মাসি, তুমি ভিডিও রেকর্ডিংটা কেন ডিলিট করেছো? সোমা, কেন করলি এরকম? কেন করলি সোমা? আমি অসহায় হয়ে গিয়েছিলাম। বরুণ আমাকে ব্ল্যাকমেল করছিল, বলেছিল ও যদি মোবাইল ফোনটা না পায় তাহলে শুভ্রদা আর প্রবালের ক্ষতি করবে জেলের ভেতরে। সেটা তুমি আমাকে আগে বলতে পারতে, আমরা অন্য কোনো উপায় বার করতে পারতাম সোমা মাসি। কিন্তু কেন করেছো ডিলিট তুমি? সরি রে, আমার উপর রাগ করিস না, পারলে আমায় ক্ষমা করিস। সোমা মাসি, আমি তোমার উপর রাগ করতে তো পারবো না, কিন্তু তোমাকে আমি ক্ষমা করতে পারবো না। ছি 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 ছি, তুই এইভাবে আমাকে ছোট করে দিলি? বাবা, কত কষ্ট করে জীবনের ঝুঁকি নিয়ে মেয়েটা ওই প্রমাণ জোগাড় করেছিল, আর তুই কি না? এরপর তো তুই বাড়িতে ঢুকলে তোর উপর নজর রাখতে হবে। এবার কি হবে দাদু? আমরা কি করে বাবাকে বলবো? দাদু, কি হলো? দাদু, দাদু, কি হচ্ছে? কি হলো তোমার? ও দাদু, দাদু, ও দাদু। ডাক্তার বাবু, দাদুর কি হয়েছে? প্রেশারটা প্রচন্ড হাই, একটা ছোট অ্যাটাকও করে গেছে। তবে হ্যাঁ, কোনো কারণে উনি যেন কোনো টেনশন না করেন। প্রেশার বাড়লে আবার কিন্তু ব্রেনে অ্যাটাক করে যাবে, মানে খুব সাবধানে রাখবেন। কোনো কারণে উনি প্রচন্ড মানসিক কষ্ট পেয়েছেন, যেটা উনি কাউকে প্রকাশ করতে পারছেন না, আর সেইটাই সবচেয়ে ভয়ের। যাক, এই ওষুধগুলো দিলাম, ওনাকে সময় মতো খাইয়ে দেবেন। চলি, হ্যাঁ? দাদু, ও দাদু। দিদি ভাই, তুই সোমাকে ভুল বুঝিস না। সোমা শুভ্রর ভালোর জন্যই। আমি সব জানি দাদু, আমি সব জানি। তুমি প্লিজ আর একটা কথা বলো না, তাহলে কিন্তু আমার খুব কষ্ট হবে দাদু।
আমি নিজেকে অপরাধী মনে করব। দিদি ভাই, আমার কপালটাই খারাপ, মেয়েটাকে জীবনে সুখী করতে পারলাম না, ছেলেটাও এইভাবে কষ্ট পাচ্ছে। আমি কি রকম বাপ বলতো? ছেলে মেয়েরা এত কষ্ট পাচ্ছে আর আমি হাত পা গুটিয়ে বসে আছি। এর থেকে তো মরে যাওয়া ভালো। তুমি তুমি প্লিজ এভাবে বলো না দাদু, এভাবে বলো না তুমি। দাদু, তুমি তো আমাদের প্রেরণা, আর আর আমরা থাকতে তোমার কোনো ক্ষতি হতে দেব না, কোনো ক্ষতি হতে দেব না। দিদি ভাই, সোমাকে সত্যি সত্যি ক্ষমা করে দিয়েছিস তো? তুই জানিস, তোরা যখন প্রথম এ বাড়িতে এলি তখন সোমা বলেছিল, বাবা এই তো জলপরি, কি সুন্দর মায়া মায়া চোখ। তোকে দেখে সোমা বলেছিল আমি একে দত্তক নেব, আমার যদি এরকম একটা মেয়ে থাকতো। আজ সেই মেয়ে ওকে সবচেয়ে রূঢ় বাস্তবটাকে দেখিয়ে দিল। দাদু, না, এভাবে বলো না দাদু, প্লিজ এভাবে বলো না। আমি আমি এক্ষুনি সোমা মাসির বাড়িতে যাচ্ছি। আমার খুব বড় ভুল হয়ে গেছে দাদু, খুব বড় ভুল হয়ে গেছে আমার। তুই আগে তেজেনের কাছে যা, শুভ্রকে ছাড়ানোর ব্যবস্থা কর, ও হয়তো কোনো উপায় বলে দিতে পারবে। হ্যাঁ দাদু, আমি যাচ্ছি দাদু, আমি যাচ্ছি, কিন্তু তুমি তুমি বিশ্রাম নাও, শান্ত হও দাদু। দিদিমণি, তোমার খাবার। আমার খিদে নেই। বায়না করে না দিদিমণি, খেয়ে না। আচ্ছা, তোমার মনে আছে ছোটবেলায় তুমি খাবার নিয়ে কত বায়না করতে? হ্যাঁ, আর তুমি আমাকে গল্প বলে বলে খাওয়াতে। রাজা রানীর গল্প, রাক্ষস খক্ষসের গল্প, আর যেখানে রাজকন্যাকে রাক্ষসেরা আটকে রাখত, ঠিক আমার মতো। আচ্ছা মিনু মাসি, তুমি আমাকে ছোটবেলায় বলতে না আমিও তোমার মেয়ে? তাই তো মনে করতাম গো দিদিমণি, আমি তো আমার মেয়ের মতোই তোমাকে কোলে পিঠে করে মানুষ করেছি গো। আর সেই তুমিও ওই রাক্ষসদের পক্ষ নিলে? পক্ষ নিতে আমি বাধ্য হচ্ছি গো দিদিমণি। আমার যে বাড়িতে অথর্ব স্বামী, দুটো আইবুড়ো মেয়ে, কাজ বাঁচাতে গেলে আমাকে যে মালিকের পক্ষ নিতেই হবে গো দিদিমণি, সে রাক্ষসী হোক আর খক্ষসী হোক। আমার যে হাত পা বাঁধা দিদিমণি,
আমার যে হাত পা বাঁধা। রূপম কি হবে বলো তো বাবা? সব প্রমাণ মুছে গেল। মাঝের মাত্র 2টো দিন, তারপরে কোর্ট। তোমার কাকাকে কি করে বাঁচাই বলো তো? এমনি মানুষটা এত শরীর। আন্টি আন্টি প্লিজ আপনি কাঁদবেন না, প্লিজ। সব ঠিক হয়ে যাবে, দেখবেন। একটা রাস্তা বন্ধ হয়ে গেলে অনেক সময় আরো অনেকগুলো রাস্তা খুলে যাবে। সব ঠিক হয়ে যাবে বলো? ঈশ্বর সব ঠিক করে দেবে। রাধা গোবিন্দ সব ঠিক করে দেবে। রাধা গোবিন্দ সব। রূপম, একদিন আমাকে রাধা গোবিন্দর মন্দিরে নিয়ে যাবে? আমার বাড়ির কেউ না আমাকে নিয়ে যেতে চায় না। আমি নিয়ে যাবো, আমি আপনাকে নিয়ে যাবো, নিশ্চয়ই নিয়ে যাবো। আর মনে করুন না, আমি তো আপনার বাড়ি দিল। তাই তো মনে করি বাবা। তুমি না থাকলে আমাদের এই বিপদের দিনে কি হতো বলো? শ্রেয়া একা কি করতো তুমি পাশে না থাকলে? শ্রেয়া, শ্রেয়া, শ্রেয়া নেই? হ্যাঁ শ্রেয়া আছে। শ্রেয়া এখন একটু বেরোবে। কোথায় যাবে? তেজিন উকিলের কাছে। চলো আমিও যাব। না, এতজন মিলে যাওয়ার কি দরকার? রূপম তো যাচ্ছে। তাছাড়া এতজন মিলে গেলে উকিলবাবু ব্যস্ত মানুষ, উনি বিরক্ত হতে পারেন। রূপম এই কেসটার ব্যাপারে সবকিছু জানে। মানুষও সব জানে মা। ও তো এই কেসটা নিয়ে স্টাডি করেছে। ও আমাদের সঙ্গে যাবে। চলো মানুষ, দেরি হয়ে যাচ্ছে। আসি আমি। এসো। এখনো খাবারটা খাওনি? কি হলো? আমি খাবো না। এরকম করে না লক্ষ্মীটি, খেয়ে নাও। বললাম তো আমি খাবো না। আচ্ছা বলো তো, এভাবে কতক্ষণ তুমি না খেয়ে থাকবে বলো? যতক্ষণ শ্রেয়া ওর বাবাকে আর ওর দাদাকে জেল থেকে উদ্ধার করতে না পারছে, আমি ততক্ষণ কিচ্ছু খাবো না, কিচ্ছু না। কেন নিজেকে এইভাবে কষ্ট দিচ্ছ দিদিমণি? তোমার মা যে বড় কড়া মানুষ, তোমার এই চোখের জলে তোমার মায়ের মন গলবে না গো। কেন নিজেকে এইভাবে কষ্ট দিচ্ছ? দেব, আমি আরো বেশি করে নিজেকে কষ্ট দেব। ও দিদিমণি, লক্ষ্মী দিদিমণি, আমার আমার সোনা দিদিমণি, শোনো না, আমি তোমাকে খাইয়ে দেই। সেই ছোটবেলা যেরকম করে খাইয়ে দিতাম, দেই না খাইয়ে? না, আমি যতক্ষণ অব্দি শ্রেয়ার সঙ্গে কথা বলতে না পারছি, আমার গলা দিয়ে একটু খাবার নামবে না। শোনো না, আমি যদি তোমাকে সেই ব্যবস্থা করে দেই, তাহলে তুমি খাবে তো? তুমি তুমি আমাকে শ্রেয়ার সঙ্গে কথা বলার ব্যবস্থা করে দেবে? দেব। তাহলে খাবে তো? হ্যাঁ খাবো, নিশ্চয়ই খাবো। তুমি দাঁড়াও, 1 মিনিট, 1 মিনিট।
বলো তাড়াতাড়ি, বেশি সময় নেই, কে কখন দেখে ফেলবে। তুমি বলো, সব কথা বলো, আমি দেখছি। হ্যালো, হ্যালো ঝিমলি, ঐন্দ্রিলা, ঐন্দ্রিলা সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে আবার? দিভাই তোমার যে স্টেটমেন্টটা রেকর্ডিং করেছিল, হ্যাঁ হ্যাঁ, সেই রেকর্ডিংটা ডিলিট হয়ে গেছে। কি কি বলছো কি তুমি? রেকর্ডিংটা ডিলিট হয়ে গেছে? হ্যাঁ গো, হ্যাঁ। গড, গড, এবার কি হবে? হ্যালো ঐন্দ্রিলা, হ্যালো, কি হলো তোমার? শুনতে পাচ্ছ? হ্যালো, কি হলো দিদিমণি? সব শেষ, সব শেষ হয়ে গেল। এবার আমি কি করবো? প্রবালের মুক্তির সব রাস্তা বন্ধ হয়ে গেল বিনুমাসি। কি কি বলছো নাকি? ঐন্দ্রিলা স্টেটমেন্টের ভিডিও রেকর্ডিংটা? হ্যাঁ স্যার, ঐন্দ্রিলা স্টেটমেন্টের ভিডিও রেকর্ডিংটা মোবাইল থেকে ডিলিট হয়ে গেছে। ও মাই গড, এত পাওয়ারফুল একটা এভিডেন্স। তাহলে কি হবে স্যার? কি হবে স্যার? শ্রেয়া প্লিজ, তুমি চুপ করে বসো তো, আমি ঠিক অন্য কোনো একটা আইডিয়া বার করবেন। নতুন কিছু একটা ভাবতে হবে। শ্রেয়া, কুল ডাউন, কুল ডাউন শ্রেয়া, কেঁদো না। আচ্ছা, আমার শুরু থেকে বলো তো, ঠান্ডা মাথায় কি হয়েছিল? প্রথম থেকে? হ্যাঁ, মানে যেদিন ওই মেয়েটি তোমাদের বাড়ি আসে। আমার বাবা গুজরাটে গেছিল কোনো ব্যবসার কাজে, আর আমার দাদা দেশের বাড়িতে গেছিল বিদেশে যাওয়ার জন্য টাকা জোগাড় করতে। সেই সময় ঐন্দ্রিলার ফোন বারবার আমাদের বাড়িতে আসছিল জানেন স্যার। ফোনে ওর গলা শুনে মনে হতো ওই মেয়েটার কিছু একটা হয়েছে, ও ভালো নেই স্যার। তারপর আচ্ছা, তাই আঙ্কেল, একটা ব্যাপার একটু খেয়াল করে দেখা দরকার। যেদিনকে ঐন্দ্রিলা পালিয়েছিল, মানে লক্ষ্মী পুজোর দিন, সেদিন কিন্তু শুভ্র আঙ্কেল আর প্রবাল, মানে দুজন অভিযুক্তই কলকাতা শহরের বাইরে ছিল।